ওয়েলকাম গাইস, আমি জিয়াদ আহমেদ আকাশ। আমি মিম চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার মেগা স্টার শাকিব খান। তো শাকিব খান, যত সাকিবিয়ানরা আছেন তাদের জন্য আসলে মূলত এই ভিডিওটি নিয়ে আসা। কারণ যে পরিমাণে কমেন্ট আসতেছিল যে ভাই শাকিব খানের ভিডিও নিয়ে আসেন, শাকিব খানের ভিডিও নিয়ে আসেন। তো চলে আসলাম আর এমন একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে শাকিব খানের জীবনী, দ্য আনটোল্ড স্টোরি অফ মেগা স্টার শাকিব খান। আসলে শাকিব খান যেভাবে হয়ে গেল আমাদের দেশের একমাত্র মেগা স্টার, তার স্ট্রাগলিং লাইফ থেকে শুরু করে মেগা স্টার হওয়া পর্যন্ত জার্নিটা টোটালি আমরা একটা ভিডিওতে দেখব। আর অনেক অজানা তথ্য আছে ভিডিওর মধ্যে, আপনারা সবাই দেখতে পাবেন আর আমরাও দেখব। যে চ্যানেল থেকে ভিডিওটি ছাড়া হয়েছে সেটা হচ্ছে রিয়াকশন রিফাত। এই চ্যানেল থেকে ভিডিওটি ছাড়া হয়েছিল। আর চ্যানেলের লিঙ্ক আর ভিডিও সোর্স লিঙ্ক আমি অবশ্যই ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো শুরু করা যাক আমাদের সুপারস্টার মেগা স্টার, বাংলাদেশের একমাত্র নক্ষত্র শাকিব খানের ভিডিও। লেটস ওয়াচ। বাংলাদেশের বিনোদন জগতের একমাত্র নাম শাকিব খান, যিনি মাটির ঘাম থেকে উঠে এসে আকাশ ছুঁয়েছেন। তিনি কোনো মহাতারকার ছেলে নন, কোনো প্রযোজকের আত্মীয় নন, ছিল না কোনো প্রভাবশালী পরিবার, ছিল না কোনো বড় বাজেটের প্রচারণা। যিনি নিজের যোগ্যতায়, প্রতিভায় এবং অদম্য পরিশ্রমে জয় করে নিয়েছেন লাখো কোটি ভক্তের হৃদয়। দিনটি ছিল বুধবার, 1979 সালের 28শে মার্চ। গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার রাগদি গ্রামে মায়ের কোল আলোকিত করে জন্ম নেয় এক মায়াবী কোমল শিশু। নাম রাখা হয় মাসুদ রানা। পিতা আব্দুর রব সরকারি চাকরিজীবী হওয়ায় শৈশব কেটেছে নারায়ণগঞ্জে। মাতা নূরজাহান বেগম পুরোদস্তুর গৃহিণী। অন্য 8-10টা ছেলের মতোই স্বপ্ন ছিল বড় হয়ে ডাক্তার, না হয় ইঞ্জিনিয়ার হবে। সেই লক্ষ্যেই পড়াশোনাও করা হচ্ছিল সায়েন্স গ্রুপে। এইচএসসি পরীক্ষার পর শখের বর্ষে অবকাশ সময় কাটাতে থাকে মার্শাল আর্ট আর ডান্স শিখতে শিখতে। ডান্স শেখার সুবাদে পরিচয় হয় কোরিওগ্রাফার আজিজ রেজার সাথে। ছেলের সুদর্শন চেহারা, নাচে পারদর্শিতা আর মার্শাল আর্টের দারুণ প্রতিভার ঝলক দেখে মুগ্ধ হয়ে যায় আজিজ রেজা। নিয়ে যায় ঢালিউডের আতুরঘর বিএফডিসিতে। আর তারপরের কাহিনী এক মহাকাব্যের, এক নতুন ইতিহাসের। 2000-এর দশক। ঢাকার সিনেমা তখন অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। সস্তা কাহিনী, অশ্লীলতা আর নিম্নমানের প্রযোজনার যুগে এক তরুণ ছেলের আগমন। শাকিব খানের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমা অনন্ত ভালোবাসা। সেই অনন্ত ভালোবাসা দিয়েই তিনি জানান দিলেন তিনি এখানে থাকতেই এসেছেন। কিন্তু শুরুর দিনগুলো মোটেই সহজ ছিল না। এখানে আমি একটু বলি গাইস, সেটা হচ্ছে এটা এটা সঠিক কথা। আমার কাছে এখন মনে হচ্ছে ভিডিওটি অনেক ইনফরমেটিভ হবে, কারণ যতখান্তিক ভিডিওটি 1 মিনিট 19 সেকেন্ড দেখলাম যে একদম ডিটেলসে শাকিব খানের ব্যাপারে স্টাডি করা হয়েছে, ডিটেলসে। আর যখন শাকিব খান আসে তখন সত্যি আমাদের বাংলাদেশে সিনেমা, আমাদের বাংলাদেশ চলচ্চিত্র তখন একটা যে বিশ্রী একটা অশ্লীলতার যুগ ছিল। ওই সময় আসলে পরিবার নিয়ে মুভি দেখার মতো অবস্থা ছিল না সিনেমা হলে গিয়ে। যাই হোক, ওই সময়ে তিনি আমাদের চলচ্চিত্রে আ পা রাখেন। তারপর থেকে তার ইভলিউশন আমরা দেখব। তো আসেন শুরু করা যাক। গুনতে হয়েছে অনেক অপমান, অবমাননা আর লাঞ্ছনা। কারণ অনন্ত ভালোবাসা সিনেমাটা হিট হলেও এমন কোনো মেজর ব্লকবাস্টার হয়নি যা তাকে রাতারাতি তারকা বানিয়ে দিবে। এছাড়াও একটা কারণ হচ্ছে কোন রকম মডেলিং, নাটক, টিভিসি ছাড়াই সরাসরি সিনেমায় যুক্ত হওয়া, তাও আবার ইন্ডাস্ট্রির সব থেকে কালো একটি অধ্যায়ে। স্বাভাবিকভাবেই সংগ্রাম করাটা ছিল তার জন্য অপরিহার্য। শুধু সিনেমার পর্দায় নয়, বাস্তব জীবনেও লড়াই করতে হয়েছে শাকিব খানকে। ইন্ডাস্ট্রির সিন্ডিকেট, ফিল্ম মাফিয়াদের রাজত্ব এবং তারকা পরিবারগুলোর প্রভাব সবকিছু ভেঙে তাকে নিজের জায়গা তৈরি করে নিতে হয়েছে। তাকে নিচু করার জন্য কত চক্রান্ত হয়েছে তার কোনো সীমা নেই, কিন্তু প্রতিবারই সে আগের থেকে আরো বেশি শক্তিশালী হয়ে ফিরেছে। অনন্ত ভালোবাসাতে যে প্রতিভার 6টা দর্শক দেখেছিল, গুরুদেব, দুজন দুজনার, প্রাণের মানুষ, সাহসী মানুষ চাই, জানের জান, স্ত্রীর মর্যাদা, হীরাচুরি পান্না, পরে না চোখের পলক ইত্যাদি সিনেমাগুলোতে সেই প্রতিভার বিকাশিত রূপ দর্শকদের আরো বেশি মুগ্ধ করতে থাকে। তৎকালীন ফ্যান্টাসি জনরার বিষে ভরা নাগিন সিনেমাটার মধ্য দিয়ে মূল প্রাণ দর্শকদের সান্নিধ্যে এসে তাদের বিমোহিত করতে সমর্থ হয় শাকিব খান। শুরুর দিকের ক্যারিয়ারে আরেকটি বড় উল্লেখযোগ্য সিনেমা ছিল খুনি শিকদার। অ্যান্টি হিরোর রোলে তার ক্যারিশমেটিক পারফরমেন্স চমকে মেইনলি টার্নিং পয়েন্ট খুনি শিকদার। কারণ আমি এই সিনেমাটা দেখেছিলাম আর তখন আমি এই যে শাকিব খান নামে যে একটা নায়ক আছে, এত সুন্দর অভিনয় জানে, তখন মানে আমার জানা। আর এই খুনি শিকদার থেকে শুরু হয় আমার সময়কার যারা ছিল যারা
আমরা বন্ধু বেশি গেল, তখন আমরা আসলে এই মুভি দেখা শুরু করি শাকিব খানের। আর খুনি শিকদারের যে ক্যারেক্টারটা ছিল, অসাধারণ ক্যারেক্টার ছিল, যেটা প্রিয়তমার আগ পর্যন্ত কোনো ডাইরেক্টর আমার জানা মতে এই ক্যারেক্টারটা এস্টাবলিশ করতে পারেনি। যাই হোক, আরো আগাতে থাকি, আরো অনেক ইনফরমেশন পাওয়া যাবে। দেয় সব দর্শকদের। দর্শক ধীরে ধীরে শাকিব খানে আকর্ষিত হতে বাধ্য হওয়া শুরু করে। ইন্ডাস্ট্রির কালো অধ্যায়ের কারণে এসব সিনেমা সমালোচিত হলেও শাকিব খানের অনবদ্য পারফরমেন্স সত্যিই প্রশংসনীয় ছিল। সাল 2005, এই সালটা ছিল শাকিব খানের কেরিয়ারের এক ঐতিহাসিক মোড়। এই বছর শাকিব খান তার দীর্ঘ স্ট্রাগলের সমাপ্তি ঘটিয়ে প্রমাণ করেছিল যে সে সিনেমা জগতের সত্যিকারের সুপারস্টার হয়ে ওঠার যোগ্য দাবিদার। সেই সময়ের তুমুল জনপ্রিয় সিনেমাগুলোতে নিজের অভিনয় দক্ষতা দিয়ে শাকিব খান শুধু দর্শক হৃদয় জয় করেনি, বরং তার ক্যারিশমেটিক পারফরমেন্স দিয়ে তৎকালীন শীর্ষ সব তারকাদের ওভারশ্যাডো করে দিয়েছিল। জুলাইয়ের 1 তারিখে মুক্তি পাওয়া আমার স্বপ্ন তুমি সিনেমাটা দিয়েই এই ওভারশ্যাডো করার খেলা শুরু করেছিল শাকিব খান। এই সিনেমায় শাকিব খানের পাশাপাশি অভিনয় করেছিল ফেরদৌস, শাবনূর, এটিএম শামসুজ্জামানদের মতন প্রতিষ্ঠিত তারকারা। সিনেমা মুক্তির আগে ওই সময়ের বড় তারকা হিসেবে যাদেরকে দর্শক মনে করত তাদেরকে নিয়েই আলোচনা বেশি হচ্ছিল, কিন্তু সিনেমাটা মুক্তির পর বাস্তবতা সম্পূর্ণ উল্টে যায়। শাকিব খানের অসাধারণ পারফরমেন্স বাকি সবাইকে ছাপিয়ে দর্শক হৃদয়ে আলাদা একটা জায়গা করে নেয়। বিশেষ করে সিনেমার শেষ অংশের শেষ দৃশ্যে সুমনের পাগলামি দৃশ্য দর্শকদের মুগ্ধ করে অশ্রু ঝরাতে বাধ্য করে। জুলাই মাসের শেষের দিকে মুক্তি পায় সিটি টেরর। এই সিনেমায় শাকিব খান তৎকালীন জনপ্রিয় নায়ক মান্নার সাথে স্ক্রিন শেয়ার করে। মান্নার মতো একজন শক্তিশালী তারকার সাথেও শাকিব খান নিজের শক্ত অবস্থান তৈরি করতে সক্ষম হয়। বুলেট চরিত্রে শাকিব খানের ক্যারিশমেটিক অভিনয় দর্শক মনে গভীরভাবে দাগ কাটে। এর পরের মাসেই অর্থাৎ 12ই আগস্ট মুক্তি পায় শাকিব খানের ক্যারিয়ারের অন্যতম। এটা নিয়ে কিছু বলি, সেটা হচ্ছে যখন শাকিব খান কিন্তু এই সময় তাতে তখন সেকেন্ড রোলে থাকতো, হয় ফেরদৌসের অপোজিটে সেকেন্ড রোল বা মান্নার অপোজিটে সেকেন্ড রোল, মানে রিয়াজের অপোজিটেও সেকেন্ড রোল দেখেছি আমরা। হ্যাঁ, একটা গান ছিল যে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, এই সিনেমাতেও কিন্তু শাকিব খান সেকেন্ড রোলে আছে, রিয়াজ কিন্তু মেন হিরো ছিল। আর এই সময়ে সে আসলে মানে একটা হয় না, একটা মেন ক্যারেক্টার, একটা মেন হিরোকে তার সামনে একটা দর্শকের মধ্যে ছাপ ছাড়ার একটা ব্যাপার, এই জিনিসগুলো আসলে উনার মধ্যে ওই সময় থেকেই লক্ষ্য করা যায়। আর তখন থেকেই কিন্তু আমরা ফেরদৌসের থেকে শাকিব খান বা রিয়াজের থেকে শাকিব খান এই ক্যারেক্টারটা কিন্তু ভালো লাগা শুরু হয়ে যায়। আর মান্না ভাই ওই সময় কিন্তু একটা ইন্টারভিউতে বলেছিল যে রেফারেন্স দিয়েছিল এইভাবে যে শাকিব খান একটা সময় অনেক বড় সুপারস্টার হবে বাংলাদেশে। তিনি জানতো, কারণ রতনে রতন চেনে, আছে না কথাটা। আসলে উনি আমাদের মান্না ভাই কিন্তু অলরেডি সবাই ওনাকে তকমাটা দিয়ে দিয়েছে যে মহানায়ক। হ্যাঁ, তো যদি আমার ভুল হয়ে থাকে তো আমাকে অবশ্যই ক্ষমা করে দিবেন। তবে আমি অনেক জায়গায় লেখা দেখেছি যে মান্না ভাইয়ের আগে লেখা থাকে মহানায়ক। তো সে যদি মহানায়ক হয়ে যদি সে বলে যায় যে আমার মানে এর পরবর্তী জেনারেশন সুপারস্টার হবে শাকিব খান, আজ দেখুন সেই সুপারস্টার আজকে মেগা স্টারে পরিণত হয়ে গেছে। যাই হোক, আসলে গুণের কদর সবাই করতে জানে। আর মান্না ভাই আসলে বুঝতে পারছিল যে শাকিব খানের মধ্যে ওইরকম কিছু একটা ব্যাপার স্যাপার আছে। যাই হোক, আমরা দেখতে থাকি, আরো আলোচনা হবে। সেরা সিনেমা শুভা। তখনকার দিনের সাহিত্য নির্ভর সিনেমায় কেবল রিয়াজেরই একটা আলাদা নামডাক তৈরি হয়েছিল, কিন্তু শুভা মুক্তির পর সেখানেও শাকিব খান নিজের মহিমার জানান দেয়। নাম ভূমিকায় পূর্ণিমা থাকলেও শাকিবের অভিনয় প্রতাপ চরিত্রটিকে অবিস্মরণীয় করে তোলে। শুভা সিনেমায় শাকিব খানের সাবলীল এবং গভীর অভিনয় সুশীল মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়। আমি এটা 100% শিওর দিয়ে বলতে পারি, শুভা সিনেমাটা যারা দেখেছেন তারা আমার সাথে একমত হবেন যে প্রতাপ চরিত্রটিতে শাকিবের চেয়ে উপযুক্ত আর কেউ হতেই পারত না। এবছরেই শাকিব খানের স্ট্রাগল অধ্যায়ের চূড়ান্ত সমাপ্তি ঘটে ঈদ উল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা বাধার মাধ্যমে। এই সিনেমায় শাকিব খান আপন চরিত্রে এমন দক্ষতা দেখায় যা রিয়াজ সহ অন্যান্য সমসাময়িক তারকাদের ছাপিয়ে যায়। বাধা সিনেমার পর থেকেই শাকিব খান হয়ে ওঠেন দর্শকদের সবচেয়ে আপনজন। 1999 সাল থেকে 2005 সাল পর্যন্ত, অর্থাৎ বাধা সিনেমা পর্যন্ত শাকিব খানকে লিড ক্যারেক্টার সহ অনেক সময় অন্যান্য সিনিয়র তারকার পাশাপাশি সাইড ক্যারেক্টারও প্লে করতে হয়েছে। কিন্তু 2005 সালের পর
চিত্র পুরোপুরি পাল্টে যায়। তাই 2005 সালকে শাকিব খানের কেরিয়ারের এক বৈপ্লবিক বছর বলা যায়। এই বছর তার অভিনয় দক্ষতা, পরিশ্রম এবং নান্দনিকতায় সমৃদ্ধ পারফরমেন্স তাকে সাফল্যের দ্বার প্রান্তে পৌঁছে দেয়। 2005 সালে যে শাকিব খান দর্শকদের সবথেকে আপনজন হয়ে ওঠে তার প্রমাণ পাওয়া যায় পরের সালগুলোতে। 2006 সালে ব্যবসায়িক মানদণ্ডে সবাইকে যোজন যোজন পেছনে ফেলে শীর্ষস্থানে অসীন হয় শাকিব খান। এবছর বর্ষসেরা 10টা সিনেমার মধ্যে 7টা সিনেমাই ছিল শাকিব খানের দখলে, এবং কি 10টার প্রথম 4টা সিনেমাও ছিল শাকিব খানেরই। কেবল এক বছর বর্ষসেরা সিনেমা দিয়েছে বা সর্বোচ্চ ব্যবসা দিয়েছে বলেই তাকে শীর্ষ তারকা বলা হয়নি, বরং এই ধারাবাহিকতা শাকিব খান পরবর্তী 18 বছরও বজায় রেখেছে। 2006 পরবর্তী সময়টা ছিল নতুন নতুন রেকর্ড গড়ার পালা, যেই রেকর্ডগুলো পরবর্তীতে কেবল শাকিব খানই ভাঙতে পেরেছে, আবারও নতুন রেকর্ড সেট করেছে। সবচেয়ে বড় তাক লাগানোর রেকর্ড গড়ে পারিশ্রমিকের দিক থেকে। তৎকালীন 10 লাখ টাকা পারিশ্রমিক কোনো নায়ক নায়িকাই নিতে পারত না। শাবানার নাম শোনা গেলেও সুস্পষ্ট কোনো প্রমাণ পাওয়া যায় না। কেবল পরিচালক হিসেবে শহীদুল ইসলাম খোকন নিয়েছিল 10 লক্ষ টাকা পারিশ্রমিক। এরপর শাকিব খান সেই 10 লক্ষ টাকার পারিশ্রমিক অতিক্রম করে 12 লক্ষ নিয়ে একটা অন্যরকম রেকর্ড গড়ে ফেলে। থেমে থাকেনি 12 লাখেও। প্রযোজকেরা তাৎক্ষণিক টাকা না নিয়ে আসলে পরের দিন 1 লাখ করে বাড়ানোর রেকর্ডও করে ফেলে। সব তারকার পারিশ্রমিক টপকিয়ে শাকিব খান হয়ে ওঠে বাংলা চলচ্চিত্রের, বাংলাদেশীয় চলচ্চিত্রের একমাত্র সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত অভিনেতা। ওই সময় তার জনপ্রিয়তাও এমন উচ্চতায় পৌঁছে গিয়েছিল যে প্রযোজকেরাও তার দাবি করা পারিশ্রমিক দিতে বাধ্য হতো। আর দিবেই না কেন? প্রযোজকরা খুব ভালোভাবেই জানতো শাকিব খানকে সিনেমায় নিতে পারলেই লগ্নির ডাবল থেকে ট্রিপল অর্থ ফেরত আসবেই আসবে। মান্নার অকাল মৃত্যু আর রিয়াজ ফেরদৌসদের জনপ্রিয়তায় ভাটা পড়ার কারণে ইন্ডাস্ট্রির সমস্ত ভার এসে পড়ে শাকিব খানের কাঁধে। অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় শাকিব খানের গৌরব যতটা না বেড়েছে তার থেকে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ একা একটা পুরো ইন্ডাস্ট্রি চালাতে গিয়ে একের পর এক এমন সব কোয়ালিটিলেস সিনেমায় শাকিব খান অভিনয় করে ফেলেছে যে কোয়ালিটি নামক শব্দটা একসময় শাকিব খানের কেরিয়ার থেকে হারিয়ে গিয়েছিল। এমনও বছর গিয়েছে শাকিব খান 18টা সিনেমায় অভিনয় করেছে। অর্থাৎ ওই সময় শাকিব খানের এক একটা সিনেমা গড়ে মাত্র 21 দিন সময় নিয়ে শুটিং করা হতো। আর এর ফলে সিনেমার মান বস্তা পচা ট্যাগ পেতে শুরু করে। শাকিব খান নিজেও অপ্রতিদ্বন্দ্বী হওয়ায় এবং এত বেশি কাজ একসাথে করায় অভিনয়টা করতো ডাল ভাতের মতো। আগের সেই শাকিব খানকে এবং শাকিব খানের সেই অনবদ্য অভিনয়কে খুঁজেই পাওয়া যাচ্ছিল না। এভাবেই সে সময়ের এফডিসির বস্তা পচা পরিচালকগুলো শাকিব খানকে দিনের পর দিন দর্শকের মাঝে হাসির পাত্র বানিয়ে তুলেছিল। সোশ্যাল মিডিয়ার যুগ চলে আসার পরে শাকিব খান পরিণত হয় সবচেয়ে বেশি ট্রল হওয়া তারকায়। কেরিয়ারের প্রথম টার্নিং পয়েন্ট। সফলতার শীর্ষে যদিও শাকিব খান ছিল, তবে সিনেমার মানের দিক দিয়ে চূড়ান্ত পর্যায়ের সমালোচিত হতে হচ্ছিল তাকে। শুধু সিনেমার মান নয়, গেট আপ, ফ্যাশন সেন্স নিয়েও নিয়মিত সোশ্যাল মিডিয়াতে ট্রলের শিকার হতে হচ্ছিল শাকিব খানকে। আর এরপরেই যৌথ প্রযোজনার সিনেমা শিকারীর মাধ্যমে নেভার সিন বিফোর লুকে ধরা দিল শাকিব খান। এই সিনেমা দিয়ে শাকিব খান আবারও সব সমালোচকদের শিকার করে নিল। যৌথ প্রযোজনায় যাওয়ার আগে বাংলাদেশ শেষ করি আমরা আগে, সেটা হচ্ছে অনেক ইনফরমেশন একটু রিফাত ভাইয়ের এখানে গ্যাপ আছে। সেটা হচ্ছে যে টার্নিং পয়েন্ট আর একটা আছে, সেটা হচ্ছে কোটি টাকার কাবিন। যারা শাকিব খানের ভক্ত, সাকিবিয়ান যারা আছেন বা বাংলাদেশ চলচ্চিত্র যারা প্রেমী আছেন তারা জানবেন যে কোটি টাকার কাবিনে অপু বিশ্বাসের মানে প্রথম সিনেমা ওটা কোটি টাকার কাবিন শাকিব খানের সাথে। আর সেই সময় থেকে অপু বিশ্বাস প্লাস শাকিব খান জুটি কিন্তু শুরু হয়ে যায়। আর প্রত্যেকটা এই জুটিটা প্রত্যেকটা সিনেমাই তখন চুক্তিবদ্ধ হচ্ছিল। আর যেটা রিফাত ভাই বললো যে বস্তা পচা সিনেমা, আসলে ব্যাপারটা হয়েছিল এরকম যে ওই সময় অন্য কোনো হিরো কিন্তু ওই রকম মার্কেট পাচ্ছিল না, শুধু শাকিব খানের সিনেমায় চলছিল আর শাকিব খানের সিনেমাই মানি ব্যাক গ্যারান্টি দিচ্ছিল। তো আর শাকিব খানকে তখন যেটা বললো যে ভাই 21 দিন ধরে একটা সিনেমা করা লাগতেছে। হ্যাঁ, আমরাও দেখছি, কারণ আমরা যখন সিনেমা হলে গেছি ওই সময় তখন আমাদের ওইখানে মানে পাশাপাশি 3টা সিনেমা হল, 3টা সিনেমা হলে 3টা মুভি লাগাতো। আর এক সপ্তাহ পর আবার 3টা মুভি লাগাতো। তার মানে উনি মাসে 7টা 8টা সিনেমা একসাথে রিলিজ হতো ওই সময়। একটা মানুষ যদি 7টা 8টা সিনেমা দেয়, আর ডাইরেক্টর হাতে গোনা তখন ওই কয়েকটাই, আর এরা তখন অ্যাকশন অতটা দেখাতো না। এরা সবসময় বেশি দেখাতো হচ্ছে রোমান্টিক ড্রামা দেখাতো। আর রোমান্টিক ড্রামা কি দেখাবে? ওই ছেলের সাথে মেয়ে মেনে নিবে না,
এটা নিয়ে একটা গল্প, জাস্ট লামসাম কিছু গল্প, যাতে এই ইনভেস্ট করলো 10 লাখ, যাতে কামাই হয়ে যায় 15 লাখ, এই 5 লাখ টাকা প্রযোজকের পকেটে চলে আসলো। ব্যাপারটা ছিল এইরকম। উনাক নিয়ে যে কিছু অন্যরকম চিন্তা করবে, এটা তারা রিস্ক নেয় নাই। ঠিক আছে, এখানে একটু আমি অ্যাড করছি যে রিস্ক নেয়নি এই জন্যে যে সবাই আসে মূলত বিজনেস করার জন্য, আর বিজনেস করতে এসে শাকিব খানকে পচায় দিয়েছে। কেন পচায় দিয়েছে? একই স্টাইলের সিনেমা, প্রত্যেকটা সিনেমায় একই স্টাইল, প্রত্যেকটা সিনেমায় একই গল্প। ইভেন এমনও হয়েছে যে প্রত্যেকটা সিনেমার ড্রেসও এক। আমি দেখছি প্রত্যেকটা সিনেমার ড্রেসও এক। মানে শাকিব খান করছে কি, সকাল শিফট করার পরে দুপুর শিফটে যে সিনেমাটা হচ্ছে, এই সকালের ওর যেটা গেট আপ ছিল, ওই গেট আপ নিয়ে আর একটা সিনেমা চলে গেছে, ওই সিনেমা তো সেম গেট আপে হচ্ছে। এমনও হয়েছে যে একই সিনেমার মধ্যে একটা সিনেমায় চুল বড় আছে, তার 2 মিনিটের পরেই অন্য সিনে চুল ছোট হয়ে গেছে, কারণ আর একটা সিনেমায় চুল ছোট বড় ব্যাপার চলতেছিল। হয়তো আমার কথা বুঝতে পারতেছেন। মানে এই যে টাইমের মধ্যে কাজটা করতেছে, কিন্তু ওই মিলাতে পারতেছিল না। আমরা নিজেরাও তখন কনফিউজ হয়ে যেতাম যে কি ব্যাপার। এই সিনেমা হলে বসেই বলতাম যে একটু আগেই তো চুল ছোট ছিল, এর মধ্যে চুল বড় হলো কিভাবে। মানে এই যে কনফিউশন, তখন তো বুঝতাম না এত কিছু, বাট এখন বুঝি। তো আমাদের মূলত এটা রিয়াকশন ভিডিও করতে চাইছিলাম, বাট রিভিউ ভিডিও হয়ে যাচ্ছে। কারণ শাকিব খান সম্বন্ধে আমারও যে ধারণা আছে, ভাইয়ের সাথে আমিও অ্যাড করলাম যে আসলে একটা মানুষ কতটা পরিশ্রম করলে পরে সে এতটা মানুষের মন জুগায় চলতে পারে। আর তখন এই অশ্লীলতার যুগ থেকে বাইর হয়ে আসতে সাকিবের এই বস্তা পচা সিনেমাগুলাই কাজে দিছে, যে জন্য বাংলাদেশের ফিল্ম আবার ব্যাক করতে পারছে কমার্শিয়ালে। ঠিক আছে, তো এই মানুষটার জন্য তো একটা ধন্যবাদ আমরা দিতেই পারি। আর সে অনেক কিছুই করছে। যাই হোক, আমরা এখন চলে আসলাম আমাদের বাংলাদেশে কেন বস্তা পচা সিনেমা হচ্ছিল, সেটার ক্লারিফিকেশনটা দিলাম আপনাদের, যে এই জন্য। এটা শাকিব খানের কোনো দোষ নাই, এটার দোষ সম্পূর্ণ হচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান যারা ছিল আর যারা ডাইরেক্টর ছিল, এরা নিজেদের লাভের জন্য শাকিব খানকে জাস্ট ইউজ করতেছিল। ব্যাপারটা ছিল এরকম। ঠিক আছে, আর এখন চলে যাব আমরা সেকেন্ড ফেজ শাকিব খানের, সেটা হচ্ছে যৌথ প্রযোজনা যখন শুরু হয়। তো শুরু করা যাক। আর ফ্যানদের ঝিমিয়ে পড়া ক্রেজ আবারও পারদের চূড়ান্ত পর্যায়ে উঠে এলো। 2016 সালের মুক্তিপ্রাপ্ত শিকারী সিনেমাটি শাকিব খানকে বাংলাদেশের গণ্ডি পেরিয়ে কলকাতার ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়। এই সিনেমা দিয়ে শাকিব খান দেখিয়ে দিয়েছেন ঢালিউডের সিনেমা শুধু একটি গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, শাকিব খান নিজেও বাংলাদেশের মধ্যেই আর সীমাবদ্ধ নয়। সিনেমাটি বক্স অফিসে ঝড় তোলে এবং শাকিব খান হয়ে ওঠেন দুই বাংলার সবচেয়ে বেশি চর্চিত তারকা। এতদিন যেই তরুণ প্রজন্ম শাকিব খানের সিনেমা নিয়ে হাসাহাসি করত, তারা এতদিনে বুঝতে পারলো মূল সমস্যা আসলে পরিচালকে, শাকিব খানে নয়। শিকারীর সাফল্যের জয়যাত্রা নবাব আরো কয়েক গুণ বাড়িয়ে দিচ্ছে। ঠিক তখনই পতিত তারকাদের স্বভাবসুলভ হিংসাত্মক মনোভাব আবারও মাথা চারা দিয়ে উঠল। যৌথ প্রযোজনা বন্ধ করতে উঠে পড়ে লাগলো দালালেরা। দফায় দফায় নিষিদ্ধ করলো শাকিব খানকে, কারণ শাকিব খান তো আর এখন তাদের ধরাছোঁয়ার ভেতরে নাই। বস্তা পচা সিনেমা করিয়ে শাকিব খানের মাধ্যমে বাজেটের দ্বিগুণ তিনগুণ অর্থ তো তারা ইনকাম করতে পারতেছে না। বাধ্য হয়ে শাকিব খান আবারও দেশীয় বস্তা পচা পরিচালকদের সাথে অভিনয় করে দর্শকদের কাছে সমালোচনার শিকার হলো। কথায় আছে, বিপদ যখন আসে চারদিক থেকেই আসে। ব্যক্তিগত জীবনের ঝড় সেই সমালোচনাকে আরো অনেক বেশি ত্বরান্বিত করলো। আর এরপরেই সারা বিশ্ব জুড়ে নেমে আসলো মহামারী করোনা। মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সবকিছু কেমন স্তব্ধ হয়ে গেল। শাকিব খানের পুনরুত্থান। করোনার সময়টাই ছিল শাকিব খানের চলচ্চিত্র ক্যারিয়ারের সবথেকে দীর্ঘ বিরতি। অভিষেকের পর থেকে এতটা নিরবিচ্ছিন্নভাবে অবসর আর কখনোই পায়নি শাকিব খান। সত্যি বলতে করোনা একদিক থেকে সাপে বড় হয়ে এসেছিল শাকিব খানের জন্য। দীর্ঘ এই বিরতিতে নিজের অতীত ঘেঁটে দেখার ফুরসত পেয়েছিল শাকিব খান। পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও হালকা পাতলা চোখ বুলিয়ে নিজে বুঝে নিতে চাইলো ফ্যানদের আসলে চাওয়া পাওয়াটা কি, কোথায়, আসলে তার ফ্যানরা কিভাবে তাকে দেখতে চায়। করোনা পরবর্তী সময়ে এফডিসির বস্তা পচা পরিচালকদের থেকে নিজেকে ধীরে ধীরে গুটিয়ে নিতে থাকলো শাকিব খান। নিজেকে ভেঙে আবার গোড়া থেকে শুরু করলেন তিনি, যেই ধারাবাহিকতাই সর্বশেষ সংযোজন হয়েছে ইন্ডাস্ট্রি টপার তুফান। নতুন অধ্যায়ের এই শাকিব খান শুধু বাংলাদেশের নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলা ভাষাভাষী দর্শকের কাছেও এই শাকিব খান তাদের কাছের মানুষ, তাদের স্বপ্নের নায়ক। তদুপরি কেবল বাংলা ভাষাভাষী নয়, আমেরিকা, অস্ট্রেলিয়া, পাকিস্তান, কানাডা, তামিল, তেলেগু।
মানে তখন শুরু হলো শাকিব খানকে নিয়ে এমন একটা ঝড়, যা আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এটা হচ্ছে ইন্ডিয়ার সব থেকে বড় রিয়াকশন চ্যানেল জুডওয়াজ। আমার অনেক ফেভারিট একটা চ্যানেল জুডওয়াজ। এরা হচ্ছে এশিয়ার সব কিছু রিয়াকশন প্লাস রিভিউ অ্যান্ড অ্যানালাইসিস একটা চ্যানেল। আর শুধু জুডওয়াজ না, জুডওয়াজ পাকিস্তানি কাপড় রিয়াকশন, গগন মন্ডল, তারপরে বং রিয়াকশন, তারপরে লর্ড অফ রিয়াকশন, বং ভিউজ, তারপরে এস এম ভি, এরকম একটা চ্যানেল রিয়াকশন। মানে প্রত্যেকটা মানুষ তখন এই যে প্রিয়তমা থেকে শুরু হলো সাকিবের এই যে জয়যাত্রা, যেখান থেকে শুরু হলো প্রত্যেকটা মানুষ লেগে গেল সাকিব খানের পিছনে। প্রত্যেকটা টিজার রিয়াকশন, প্রত্যেকটা গান রিয়াকশন, প্রত্যেকটা মুভি রিয়াকশন, প্রত্যেকটা মুভি এক্সপ্লেইনড। মানে সে হয়ে গেল এখন মানে সব ইউটিউবারদের মধ্যমণি। মানে তাকে নিয়েই সবসময় তার নেক্সট আপকামিং মুভিটি, তার পরে কি আসছে, আগে কি হয়েছিল, তখন থেকে শুরু হলো ক্রেজটা। আর শাকিব খান এই যে বলো না যে লকডাউনের সময়, আসলে সেই লকডাউনের সময় আসলে অ্যানালাইসিস করছে, নিজেকে নিয়ে চিন্তা করছে যে আমার কি করা উচিত। তারপরে চিন্তা করেন যে যখন থেকে সে প্রিয়তমা করা শুরু করলো, তারপর থেকে শাকিব খান কিন্তু আর বছরে 3টা মুভিও করে নাই। প্রতি বছর একটা, সর্বোচ্চ 2টা, একটাই বেশি। কারণ সে টাইম নেছে এখন। সে টাইম নেছে, সে গল্পের সাথে নিজেকে মানায় তারপরে একটা মুভি দিছে। আর একটা মুভি, প্রত্যেকটা মুভি একটা করে রেকর্ড, একটা করে ইতিহাস গড়ছে। পরেরটা ওই ইতিহাস ভাঙছে, আরেকটা ইতিহাস গড়ছে। আমরা যেটা শাকিব খান এখন যারা অনেক সাকিবিয়ান হয়ে গেছে, আসলে এসব সাকিবিয়ান হইছে কবে থেকে রে ভাই? এসব সাকিবিয়ান হইছে ধরেন যে ২০১০ সাল, ১১ সাল বা তারও পরের থেকে, ১৫ সাল থেকে। কিন্তু আমরা মুভি দেখা শুরু করছি ২০০৪-৫ সাল থেকে। খুনি শিকদার থেকে আমরা সিনেমা হলে গিয়ে সিনেমা দেখছি ভাই। তো আমরা বলতে পারবো ওই সময়টা ক্রেজটা কেমন ছিল। তবে ওর সারা জীবনের যদি টার্নিং কোনো পয়েন্ট থাকে, সেটা খুনি শিকদার। ওই সময় মান্না ভাইয়ের সাথে সাইড নায়ক হিসাবে যেগুলা ছবি করছে ওইগুলা। আর তারপরে যৌথ শিকারি থেকে শুরু হয়েছে। কারণ শিকারি থেকে উনি দেখাইছে যে উনি যে উনি অনেক হেলদি হয়ে গেছিল বাংলাদেশি সিনেমা করতে করতে। শিকারি কিন্তু ওই সময় টাইম নেছে, ওয়েট লুজ করছে, করার পরে তার গেট আপে চেঞ্জ আছে, তার পোশাকে সবকিছুতেই সে চেঞ্জ নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা, পরিশ্রম করলে সৌভাগ্য আসে, এটা করে দেখাইছে উনি। যাই হোক, তারপরে ছিলাম কোথায় আমরা? জুডওয়াজ। আচ্ছা, দেখি জুডওয়াজের পরে কি আছে। মুম্বাই সহ আরো অনেক অবাঙালি রিভিউয়ারদের এখন নিয়মিতই শাকিব খানের সিনেমার গান, টিজার, ট্রেলারের রিভিউ দিতে দেখা যায়। পরিশেষে একটা কথাই বলতে চাই, শাকিব খান কেবলই একটি নাম নয়, শাকিব খান একটা ব্র্যান্ড, শাকিব খান একটা ইতিহাস। একদিকে তার অভূতপূর্ব জনপ্রিয়তা, আরেকদিকে ইন্ডাস্ট্রির প্রতি তার অবদান। তাকে ছাড়া বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমার কল্পনাই অসম্পূর্ণ। আপনি তাকে পছন্দ করতে পারেন বা অপছন্দও করতে পারেন, সেটা আপনার সম্পূর্ণই ব্যক্তিগত। কিন্তু বাস্তবতা হচ্ছে তিনি নাম্বার 1, তিনিই ঢালিউড কিং, তিনিই শাকিব খান, বাংলাদেশের সর্বকালের সেরা তারকা। বাংলা সিনেমার এই জীবন্ত কিংবদন্তি মহাতারকার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ সবাইকে। নাম্বার 1 শাকিব খান। আসলে শাকিব খানের নামে অনেক সিনেমা আছে। নাম্বার 1 শাকিব খান, কিং খান, ডন নাম্বার 1, এমন অনেক সিনেমা আছে যেগুলো নিজের নামে করছে। আর সবচেয়ে বড় কথা, একটা মানুষ এতদিন ধরে স্ট্রাগল করছে, একটা ইন্ডাস্ট্রিকে বাঁচায় রাখছে। এখন অনেক চলে আসছে, অনেক প্রোডাকশন হাউস, অনেক ডাইরেক্টর, কিন্তু দুঃসময়ের বন্ধু হচ্ছে সবচেয়ে বড় বন্ধু। আর এই দুঃসময়ের বন্ধু ছিল আমাদের বাংলাদেশ চলচ্চিত্রের শাকিব খান। তো আমি শাকিব খানের ফ্যান ২০০৪-৫ সাল থেকেই। মানে সবচেয়ে বেশি ফ্যান হয়েছি আমি প্রত্যেকটা শাকিব খানের কন্টেন্টেই বলি যে প্রিয়া আমার প্রিয়া থেকেই আমি শাকিব খানের ভক্ত, মানে আমি সাকিবিয়ান। তো এটা ভক্ত, ঠিক আছে? এখন তো তখন তো যদি বলতাম যে আমার শাকিব খানের সিনেমা ভাল লাগে, মানুষ আমাকেও ট্রোল করতো। এই শাকিব খানের সিনেমা কেউ দেখে? শাকিব খানের সিনেমা রিকশাওয়ালা দেখে। হ্যাঁ? আমরা সব দেখি না। আমাকেও অনেক ট্রোল করছে। ঠিক আছে? তো যাই হোক, এখন সেসব বন্ধুরাই এখন আমাকেই আবার বলে যে শাকিব খান আমাদের গৌরব, শাকিব খান আমাদের গর্ব। আর এখন এই ভিডিও সম্ভবত ৪ মাস আগে আপলোড হইছে। তো যাই হোক, এখন শাকিব খান নাম্বার 1
আমাদের কিং খান, সুপারস্টার, মেগা স্টার, বর্তমানে গ্লোবাল স্টার। হ্যাঁ, তো ওনার আর কিছু আর অর্জন করার কিছু বাকি নেই, সব কিছু উনি পেয়ে গেছে। তারপরও উনি ওই ঘোড়াটা না যে রেস ছেড়ে চলে যাবে। উনি যতদিন থাকবে একটা একটা করে ইতিহাস গড়তেই থাকবে। আর এই ইতিহাস ভাঙা আমার মনে হয় না যে বাংলাদেশের পরবর্তী প্রজন্মের আর কারোর পক্ষে সম্ভব। এটা আমি একবারে নিজের গ্যারান্টি দিয়েই বলতে পারি যে আমি কারোর মধ্যে দেখি না এরকম ইতিহাস গড়া। যাই হোক, প্রত্যেকটা সাকিবিয়ানদের জন্য একটা এই ভিডিওটা ছিল অনেক সুন্দর, অনেক ইনফরমেটিভ। আর রিফাত ভাই যে চ্যানেলটি থেকে ভিডিও ছাড়া হয়েছে, ভাই অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক খুঁটিনাটি বিষয় তুলে ধরছেন আপনার ভিডিওতে। আর যেটুক বাকি ছিল সেটুক আমিও আমার মতো করে বললাম, যেগুলো আমি অন্যান্য ভিডিও থেকে আমিও পেয়েছি, আমিও অ্যানালাইসিস করেছি আর আমিও জানি। তো আমিও বললাম। তো আমার মনে হয় যে আমার এই টোটাল ভিডিওতে শাকিব খানের এই পর্যন্ত তাণ্ডব পর্যন্ত টোটালি কমপ্লিট একটা প্যাকেজ শাকিব খানের জীবনে নিয়ে করা আছে। আমার মনে হয় যে আপনাদের ভিডিওটি অবশ্যই ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপলোড হলে আপনারা দেখতে পারেন। আর চলছেই তো গাড়ি, এই পাশে আমাদের বাংলাদেশের শাকিব খান, ও পাশে দেবদার, সবকিছুই তো আসছে। আর আমাদের চ্যানেলে সবকিছুই এখন আপডেটই থাকে। তো যারা আপডেট সিনেমা প্রেমী যারা আছেন, আপডেট জানতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর আজকের মতো এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।